আগামীর রাজনীতি তারুণ্য নির্ভর রাজনীতি হবে। ভাগ্যবিধাতা আপনার ভাগ্যে যা লিখছে, আমাদের কর্মের মাধ্যমে আমরা সেটাকে জয় করে নিতে পারি। গত 17 বছরের এই দলের সাথে মিশে থাকা প্রায় 7,000 নেতাকর্মীকে অপকর্মের জন্য কিন্তু দল শাস্তি দিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেক্সট বিডির স্পেশাল পডকাস্ট সিজন 2 আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত হয়েছেন। তিনি বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো উপজেলার সর্বকনিষ্ঠ সদস্য সচিব। সদ্য তিনি মনোনীত হয়েছেন শিবচর উপজেলার সদস্য সচিব এবং তিনি একজন ছাত্রদল নেতাও। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন জনাব সোহেল রানা। কেমন আছেন? সবকিছু মিলিয়ে কেমন চলছে রাজনীতি জীবন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তারপরে একটা বিজয়, এরপরে আবার নতুন এক ধরনের পথ চলা, সবকিছু মিলে কেমন চলছে? মাশাআল্লাহ, সবকিছু মিলে ভালো চলছে। আসলে আপনি প্রশ্নের মধ্যে দুইটা আলাদা আলাদা জীবনের যাপনের আমাদের অভিজ্ঞতা রয়েছে। একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পূর্ববর্তী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের চূড়ান্ত যে বিজয়, সেই বিজয়ের পরবর্তী আমাদের জীবনের দুইটা আলাদা ধরন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের জীবনের একটা চলার গতিপথ একরকম ছিল। তখন আমরা অনেকটা বিপ্লবের মধ্যে ছিলাম, যেখানে আমাদের প্রতিপক্ষ, আমাদের রাজনৈতিকভাবে আমরা যাদেরকে আমাদের প্রতিপক্ষ মনে করতাম, তারা দৃশ্যমান ছিল। এটা মোকাবেলায়ও আমাদের শক্তি সামর্থ্যের আমরা যে ব্যবহারটা করেছি সেটাও দৃশ্যমান ছিল। কিন্তু 5 তারিখ পরবর্তী এই গণঅভ্যুত্থান পরবর্তী আসলে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন্দ্র করে পলিটিক্স করি, তাদের জন্য সময়টা অনেকটা তাদের প্রতিপক্ষগুলি রাজনৈতিক প্রতিপক্ষের যেই ধরনটা, এটা অনেকটা আমরা এখন একটা শব্দ ব্যবহার করি যেটা গুপ্ত। তো মানে আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী বা সমর্থক রয়েছি, তাদের কাছে আসলে বাংলাদেশে একটা বড় ফেসিবাদের পতন হলেও নতুন করে কিছু সমস্যা আমাদের সামনে এসে পড়েছে, যেগুলি নিয়ে আসলে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা কাজ করতেছি এবং আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এদেশের ফ্যাসিবাদী যে অপশক্তি এবং নতুন করে চেপে বসা বাংলাদেশের উপরে যেই পলিটিক্যাল ক্রাইসিস, এই ক্রাইসিসটা দূরীভূত হবে। আমরা সেজন্য কাজ করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই জায়গাটাতে আমরা সফল হব ইনশাআল্লাহ। জি, আমি যদি খুব নির্দিষ্টভাবে একটা প্রশ্ন করতে চাই, আপনি ছাত্র রাজনীতি করছিলেন, ছাত্র রাজনীতি করতে করতে এই যে নিজের এলাকায় সদস্য সচিব হয়ে গেলেন বিএনপির, মানে এই যে একটা বিশাল একটা উন্নতি বলা যায় বা একটা মানে এই যে একটা পরিবর্তন, এটা কি হঠাৎ করে এসেছে নাকি আপনি ভিতরে ভিতরে এলাকার রাজনীতি আগেই চালিয়ে যাচ্ছিলেন? আসলে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি, তাদের আলটিমেট গোল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি কেউ হয়তো শেষ করে, সবার ক্ষেত্রেই যেটা হয়, শেষ করেই সবাই জাতীয়তাবাদী দলের পদযাত্রা শুরু হয়। তো আমি মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের এই যাত্রাটা চলন্ত থাকা অবস্থায় বা আমি ছাত্র নেতা থাকা অবস্থায় আসলে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দলের নীতি নির্ধারণী যেই দায়িত্বশীল নেতারা রয়েছেন, তারা আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন। এজন্য আমি প্রথম রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমার দলের যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দলের আরও দায়িত্বশীল নেতা, কারণ মনে করেছেন, এলাকায় খোঁজখবর নিয়েছেন, কাজ করতে গিয়ে দীর্ঘদিন তারা মনে করেছে যে এখানে হয়তো আমাকে দিলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবো। সেই নিমিত্তেই আসলে আমাকে কাজ করতে দেওয়া এবং আমি, আপনারা জানেন, প্রায় 15 থেকে 20 দিন আগে এই কমিটি হয়েছে। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে ওইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটি সুশৃঙ্খল এবং একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে দাঁড় করানো যায়, তার জন্য আমি কাজ করছি। আপনি কি এলাকার মানুষদের সাথে আগে থেকেই সংযুক্ত ছিলেন? যেহেতু রাজনীতি করি, ছাত্র রাজনীতিতে থাকাকালীন সময় থেকে আমার এলাকাতে আমার পদচারণা ছিল। তখন হয়তো ফ্যাসিবাদী শক্তির যে অপশক্তি ছিল, সেই অপশক্তির কারণে আমাদের পদচারণাটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে
বা আমরা সীমিত আকারে করতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি ছিল। তবে সার্বক্ষণিক আমাদের নেতাকর্মীদের সাথে আমার টাচ ছিল। আমি সবসময় তাদের, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিএনপির একদমই নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা, তাদের সাথে আমার নিবিড় যোগাযোগ ছিল। কারণ আমি যখন আপনি মানে জেনে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে 18 সালে আমি যখন 19 সালে যখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হই, তখন দেশের একদমই বাজে অবস্থা। বিএনপির হয়তো অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা তার নিজ নিজ এলাকায় গেলেই অনেকটা বাধার সম্মুখীন হয়। সেই সময়ে আমাদের জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার আমাকে ভালোবেসে অনেক উৎসব মুখর পরিবেশ, একটা বড় আয়োজনের মাধ্যমে আমাকে বরণ করে নিয়েছিল। এরপরে 5 তারিখ পরবর্তী তো ইনশাল্লাহ যখন দেশে থেকে ফ্যাসিবাদ দূরীভূত হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও আমরা শিবচর উপজেলার সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাদের পাশে থেকেছি। সর্বোপরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, তার যে আগামী নেতৃত্বে, তারুণ্য নির্ভর নেতৃত্ব, তিনি যে আগামীতে তরুণদের কাজ করতে দিতে চান, আমার কাছে মনে হয় যে উনি আমাকে কাজ করতে দিয়ে তারই একটি মেসেজ সারা দেশে নেতাকর্মীদেরকে এবং অপর রাজনৈতিক দলকে দেওয়ার চেষ্টা করেছেন। ছাত্রদল থেকে সরাসরি বিএনপিতে নেতৃত্ব দিয়ে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা মেসেজ তার দলের এবং তার দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে বারবার, আগামী রাজনীতিতে তো তরুণদের প্রাধান্য দেওয়া হবে, সব ক্ষেত্রেই তো তারুণ্যের একটা সংমিশ্রণ থাকবে, নবীন প্রবীণের সংমিশ্রণে হবে আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই একটি ধারাবাহিকতার আমার কাছে মনে হয় একদমই প্রথম পর্যায়ে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলায় করতে সুযোগ করে দেওয়া হয়েছে আর কি। জি, সাধারণত বিএনপি তো অনেক বয়সী লোকজন করেন, ম্যাক্সিমামই দেখা যাবে যে আপনার চেয়ে বয়সে সিনিয়র মুরব্বী। তো সবাই আসলে কিভাবে আপনাকে গ্রহণ করছে এবং তাদেরকে নেতৃত্ব দিতে গিয়ে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কিনা? আমার ক্ষেত্রে আসলে আমি এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলায় কাজ করতে গিয়ে মিনিমাম মানে একদম বলার মতো, এক লাইনে বলার মতো কোনো বাধার সম্মুখীন হয়নি। এবং আমার উপজেলা কমিটি 14 তারিখ গত মাসের ঘোষণা হয়েছে, আজকে পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা উপজেলা বিএনপির মধ্যে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড, নেতিবাচক কোনো ওয়ার্ড আমি এখন আমার কানে আসেনি। এবং আপনি যেটা বললেন যে অবশ্যই আপনার সুরে সুর মিলিয়ে বলছি যে আসলে জাতীয়তাবাদী দলের একটা বড় সংগঠন, এখানে একটা নির্দিষ্ট বয়সের পরেই জাতীয়তাবাদী দলের বিশেষ করে সমর্থক তো হয়ই, নেতারা আসলে আমরা যেটা দেখে এসেছি গতানুগতিক যে আমার পিতৃতুল্য মুরব্বীরাই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে থাকেন। সেক্ষেত্রে আমার একটা সুবিধা হয়েছে, যারা আমার ওইখানে আমার এখন রাজনৈতিক সহকর্মী তারা ম্যাক্সিমামই আমার বাবার বয়সী। আমার সুবিধা হয়েছে তারা আমাকে সন্তানতুল্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং তাদের সাথে আমি নেতাসুলভ আচরণ না, তাদের সন্তানসুলভ আচরণের মাধ্যমে তাদেরকে তাদের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে একদমই মিশে গিয়ে তাদের রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা, রাজনীতিতে তাদের দীর্ঘদিনের ত্যাগ শ্রম এবং রাজনৈতিক যেই একদম রুট লেভেল থেকে নেতৃত্ব দেওয়া তাদের যে অভিজ্ঞতা, সেগুলিকে আমার জানাশোনার মাধ্যমে আমি তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি। তারাও আমাকে একদমই শিক্ষকের মতো অনেকটা, মানে বাবা তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয়, তারাও আমাকে ওইভাবে তৃণমূল বিএনপিতে কাজ করার জন্য আমাকে শিখিয়ে নিচ্ছে। আমার কাছে কোথাও এখন পর্যন্ত মনে হয় নাই যে আমি মিনিমাম কোনো বাধা তো প্রশ্নই আসে না, মানে মিনিমাম কোনো জটিলতার সম্মুখীন আমি হই নাই। এই বরঞ্চ তারাও আমাকে কাজ করতে পেয়ে খুব আনন্দিত এবং আমি মোহন রবুল আলমের কাছে আবারও কৃতজ্ঞতা যে এরকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি, যে পরিবেশে আমি আসলেই তাদের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আমি বিশ্বাস করি আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নতুন পথ চলা, আমি এই আমাদের যেই পিতৃতুল্য মুরব্বীরা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করে তাদের কাছ থেকে যতটুকু নেওয়া নিয়ে সংগঠনকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। জি, চমৎকার, আপনি খুব চমৎকার করে বললেন আসলে। তো আমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি এটার একটা ধরন, আর আপনি এখন যেই পথে প্রবেশ করলেন এটার একটা ধরন। তো পথ চলা এবং কর্মকাণ্ডের মানে পার্থক্যটা আসলে কোথায় পাচ্ছেন?
আসলে পথ চলা এবং কর্মকাণ্ডের বিষয়টা অনেকটা আহ, যেমন আপনি ক্লাস 5 থেকে মানে প্রাইমারি স্কুল থেকে আপনি হাই স্কুলে গেলে এখানে স্কুল যাত্রায়ও যেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আপনার স্কুল ড্রেস, স্কুল কোড, পলিটিক্সটা তো সব জায়গায় একই রকম। আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন আমাদের চিন্তাধারা ছিল শুধুই ছাত্র বান্ধব এবং দেশ বান্ধব। এখন আমাদের যেটা হয় জনবান্ধব প্লাস দেশ বান্ধব। মানে আমরা এখনকার কর্মসূচি আমার কাছে ব্যক্তিগতভাবে কোথাও মনে হয় না যে এখানে আলাদা কোনো স্টাডির দরকার আছে। জাস্ট আমার কাছে আমি আমি ধারাবাহিক রুটিন ওয়ার্কটাই করে যাচ্ছি। জাস্ট এতদিন আমি কাজ করছি শুধু ছাত্রদের অধিকার নিয়ে এবং দেশের অধিকার নিয়ে। এখন আমার ক্ষেত্রে হয়তো আমাকে সিলেবাসে একটা নতুন অধ্যায় যোগ করে দেওয়া হয়েছে, যার মধ্যে অবশ্যই যেহেতু আমরা বিএনপি করি, এখানে আমার ছাত্র দলের সাথে আমার কাজ করতে হচ্ছে, আমার যুব দলের সাথে কাজ করতে হচ্ছে, আমার স্বেচ্ছাসেবক দলের সাথে কাজ করতে হচ্ছে, এবং অপর আরও যে সংগঠনগুলি রয়েছে বিভিন্ন মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল, কৃষক দল থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের সমর্থিত পেশাজীবী সবার সাথে, বিশেষ করে যেমন ধরেন আমার স্কুল টিচার যাদের হাতে আসলে আমার একদম শিক্ষার হাতে খড়ি, তাদের সাথেও আমার কাজ করা, যা আমাদের মনোভাবপন্ন যে টিচাররা রয়েছেন তারাও আমাকে খুব সাদরে গ্রহণ করে নিয়েছেন। আমি আসলে আমার কাছে মনে হয়েছে এখানে বড় কোনো পার্থক্য নাই, জাস্ট রুটিন ওয়ার্কটার সাথে নতুন একটা অধ্যায় যোগ হয়েছে, এই আর কি। জি, আমি যদি শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল রানাকে না করে ব্যক্তি সোহেল রানাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বিএনপি আপনার মতো একজন তরুণকে একটা উপজেলার সদস্য সচিব বানিয়েছে, এটা আপনি একদম ব্যক্তি হিসেবে, একদম সাধারণ মানুষ হিসেবে এই সিদ্ধান্তটাকে আপনি কি দৃষ্টিতে দেখতে চান? আসলে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন যে এই সংগঠনকে রিপ্রেজেন্ট করতে এসে বা দলের পক্ষে একজন রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে এসে নিজেকে নিয়ে কথা বলা খুব কঠিন। জি, তবে আপনার এই টাইপের একটা প্রশ্ন উঠে আসুক আমিও মনে মনে চেয়েছিলাম। জি, এটা আমার কাছে অনেকটা বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক যেই ধরন সেই প্রথাকে ভেঙে দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ যে কথাগুলি বলে আসতেছে, আগামীর রাজনীতি তারুণ্য নির্ভর রাজনীতি হবে। বাংলাদেশের সকল তারুণ্যকে ধারণ করা যেই সংগঠনগুলি রয়েছেন তারা বারবার যেটা বোঝাতে চাচ্ছেন যে তারুণ্যের একমাত্র স্টেক হোল্ডার। আমার মনে হয় তারেক রহমান সাহেব তাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে ওইখানে একজন সোহেল রানাকে, এই 33-34 বছর বয়সী একজন সোহেল রানাকে ওইখানে সরাসরি ছাত্রদল থেকে নিয়ে কাজ করতে দিয়ে আমার কাছে মনে হয়েছেন তারেক রহমান সাহেব তাদেরকে মেসেজ দিয়েছেন যে তোমরা বলো আমরা করি। জি, ফিনান্সিয়াল টাইমসকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তরুণদেরকে রাজনৈতিক মূল ধারার সাথে সম্পৃক্ত করবেন এবং আপনার কথার সাথে সেটা সম্পৃক্ত। সো আমি যদি এই প্রশ্নটাকে একটু ভিন্ন আঙ্গিকে নিতে চাই যে আপনি যেহেতু শিবচর উপজেলার এখন দায়িত্ব পেয়েছেন বিএনপির, শিবচর উপজেলায় কিন্তু একটা সংসদীয় আসন, তো আমরা কি তাহলে সামনে শিবচরের যে আসন, সেই আসনে জনাব সোহেল রানাকে এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে যাচ্ছি? আসলে আপনার ভাগ্য বিধাতা, আমরা যারা ধর্মে বিশ্বাসী আমরা বিশ্বাস করি ভাগ্য বিধাতা আপনার ভাগ্যে যা লিখছে আমাদের কর্মের মাধ্যমে আমরা সেটাকে জয় করে নিতে পারি। আমি এই মুহূর্তে আসলে এত দূর পর্যন্ত ভাবছি না। আমার আপাতত ভাবনায় সোহেল রানা সদস্য সচিব, শিবচর উপজেলা বিএনপি, ওইখানে বিএনপিকে সুসংগঠিত করার জন্যই আমাকে দল দায়িত্ব দিয়েছেন। আমি এইটুকু পর্যন্তই ভাবতে পছন্দ করি। ঠিক 2 মাস আগেও যেমন কেউ অনেকেই ভাবেনি যে সোহেল রানা শিবচর উপজেলা বিএনপির এই বয়সে সদস্য সচিব হতে পারে। তো আমিও এখন থেকে আরো 3 মাস 4 মাস পরে যা ঘটবে বা 2 মাস পরে যা ঘটবে সেটা নিয়ে এখনই মন্তব্য করতে চাই না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার নেতৃত্বে রয়েছি। এটা এক থানা একটা নির্বাচনী আসন। এই আসনের মনোনয়ন কে পাবেন এটা নির্ধারণ করবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি ওইখানে আপাতত আমাকে অ্যাসাইন করা হয়েছে দলটাকে সুসংগঠিত করার জন্য, দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য, দলটাকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি আপাতত আমার কনসেন্ট্রেট টোটালি আমি ওই দিকেই রাখতে চাই এবং দলটাকে কিভাবে এক এবং ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দল যাকে মনোনয়ন দিবে, ধানের শীষ যার হাতে তুলে দিবে, তার জন্য একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করার জন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা হিসেবে যতটুকু মাঠ তৈরি করে রাখা দরকার আমার আপাতত কনসেন্ট্রেশন টোটালি ওই দিকে। সেই সাথে বিএনপি যেহেতু জনবান্ধব
জন জনগণের দল বিএনপি জনগণকে চিন্তা করে রাজনীতি করে এবং এই দলের একটি দায়িত্বশীল জায়গায় আমাকে দল দায়িত্ব দিয়েছেন। আমারও চেষ্টা থাকবে আমার আচরণের মাধ্যমে, আমার মেধা বুদ্ধি মননের মাধ্যমে কিভাবে জনগণকে জাতীয়তাবাদী দলের কাছে আরও বেশি মিশিয়ে নেওয়া যায়, ঘরে ঘরে জাতীয়তাবাদী দলকে ইতিবাচক ধারায় পৌঁছে দেওয়া যায়, আমার এই চেষ্টাটুকু থাকবে। আমাকে মূল্যায়ন করা, আমি একটা সাধারণ ঘরের ছেলে, একদমই নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আসলে আমার স্বপ্নের মাত্রা বড় হয়েছে। আমি আজকে যেই চেয়ারে বসে আছি, যেই দায়িত্বে বসে আছি, এই দায়িত্ব আমাকে শিখিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি ছাত্রদলের রাজনীতি করেছি বিধায় আমি এই দায়িত্বটুকু পেয়েছি। এর বাইরে আমার অন্য কোনো পরিচয়, আমার অর্থনৈতিক কোনো পরিচয়, আমার রাজনৈতিক আর পারিবারিক কোনো পরিচয় আমার বড় করে এখানে কাজে লাগেনি। আমার শুধুই আমি গত 17 বছর এই সংগঠনটাকে দিয়েছি। 17 বছর পরে সংগঠন আমাকে একটা সম্মানজনক জায়গায় কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে। আমি আসলে সম্পর্কটা এভাবেই ভাবতে পছন্দ করি। দল যাকে মনোনয়ন দিবে, অবশ্যই ব্যক্তির ভিতরে, প্রত্যেকের ভিতরে আমাদের প্রত্যাশা রয়েছে। আমরা যারা রাজনীতি করি তাদের অবশ্যই জনপ্রতিনিধি হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতি করেছি। বিশেষ করে যারা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, তারা আসলেই এই দেশটাকে ভালোবেসে হাসিনার মতন একজন পৈশাচিক সরকারের বিরুদ্ধে যারা আমরা রাস্তায় ছিলাম, আমাদের স্বপ্ন বড়, আমরা নিজেদেরকে অনেক দূর পর্যন্ত দেখতে চাই। এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশটাকে সাথে কাজ করতে চাই। তবে সেটা অবশ্যই দলের সব ধরনের সিদ্ধান্ত মেনে, দল যে ধরনের সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই আমি কাজ করতে চাই। জি, চমৎকার। একটা বিষয়ে খুব বেশি আলোচিত হয় যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বিষয়টা নিয়ে বেশ কিছু শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে বিএনপির প্রায় 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তো আপনি যখন শিবচরের দায়িত্ব পেলেন, নিশ্চয়ই শিবচর উপজেলার যে সমস্ত এই ঘটনা ঘটেছে বা ঘটে, এগুলোর দায়ভার আপনার কাছেই আসে। তো এই ধরনের ঘটনা ঘটেছে কতগুলো, আর এগুলো আসলে আপনি কিভাবে মোকাবেলা করেছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন একটি বড় মহীরুহ আকার ধারণ করে একটি রাজনৈতিক দল, এর সুবিধা যেমন রয়েছে জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, একজন নেতা, একজন কর্মী এমনিতেই সাধারণ মানুষের কাছে একটু বেশি মূল্যায়ন পায় বা মানুষ এদেরকে একটু ভালো চোখে দেখারই চেষ্টা করে। ঠিক এটার এটা বৈরী ভাবও রয়েছে। যেমন এই দলের একজন সমর্থক, যেমন মসজিদের ইমাম সাহেবও এই দলের একজন সমর্থক থাকে, ঠিক একদম সমাজে খুব বেশি অনেক নেতিবাচক কাজে যুক্ত থাকা লোকজনও এই দলের সমর্থক থাকতে পারে, যেহেতু এটা অনেক বড় একটি রাজনৈতিক দল। এখানের নেতাকর্মীরা যেমন তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিদিন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের জনকল্যাণমূলক কর্মসূচি করে যাচ্ছে, ঠিক কিছু কিছু দুষ্কৃতিকারী এই দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম যে একদম করছে না, সেটা অস্বীকার করব না। তো আমাকে দেখতে হবে যে আমার দলের নাম ব্যবহার করে, আমার দলকে ব্যবহার করে কেউ অপকর্ম করলে আমার দল সেটা ধারণ করছে কিনা। আমার দল যদি বাংলা জাতীয়তাবাদী দল যদি সেই অপকর্ম করা ব্যক্তিকে রক্ষা করার জন্য, সেই অপকর্মকারীকে রক্ষা করার জন্য সাংগঠনিক কোনো ব্যবস্থা না নিয়ে তার ওই অন্যায়টাকে প্রশ্রয় দেয়, তাহলে দল দায়ী থাকে। আপনারা জানেন, আপনার কথার মাধ্যমে উঠে এসেছে যে গত 17 বছরের এই দলের সাথে মিশে থাকা প্রায় 7,000 নেতাকর্মীকে অপকর্মের জন্য কিন্তু দল শাস্তি দিয়েছেন। এটা একজন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের এই কর্মীদের ভুলগুলিকে শাস্তি দেওয়া কতটা কঠিন, আসলে যে এই সংগঠনটা নেতৃত্ব দেয় এবং যে অন্যায় করার পরে শাস্তি দেয়, শুধু সে জানে যে এদেরকে শাস্তি দেওয়া নিজের কাছে। কারণ এরকম অনেক কিছু থাকে যে একজন মেয়ের কর্মী এক দিন আনে দিন খেয়ে জাতীয়তাবাদী দলের মিছিলে এসেছে, তারেক রহমানের জন্য তার পরিবারের থেকে বেশি মায়া, তারেক রহমানের জন্য তার পরিবারের পিছনে 2 টাকা অর্থ ব্যয় না করে দলের পিছনে ব্যয় করা একটা কর্মী ছোট্ট একটা ভুলকেও জাতীয়তাবাদী দল যখন প্রশ্রয় দেয় না, তার বিরুদ্ধে শাস্তি নেয়, আমরা মানুষ হিসাবে একবার তার অন্যায় থেকে অন্যায় তারপর একবার ভেবে দেখেন যে এইরকম কর্মীদেরকে কোথাও শাস্তি দিতে গেলে
কতটুকু শক্ত এবং কতটুকু নেতৃত্বের প্রতি কতটুকু দৃঢ়তা থাকতে হয় সেই জিনিস কিন্তু তারেক রহমান সাহেব করে দেখিয়েছেন। এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টোটাল পরিবারটাই আগামীর বাংলাদেশটাকে সাধারণ মানুষ যে চোখে দেখছে, জাতীয়তাবাদী দলও সেই একই দিকেই দেখছেন। এবং আমরা বিশ্বাস করি অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, যার ধারাবাহিকতা আমাদের দলে সেই ধরনের চর্চা কিন্তু চলমান, আপনি জানেন এটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। শেষ করার আগে একটা প্রশ্ন, যে দেশকে, দেশের মানুষকে, এলাকার মানুষকে কি দিতে চান? আসলে দিতে চাই বলতে আমরা যারা ছাত্র রাজনীতি থেকে আসি তারা দিয়ে আসছি। জি। আমরা গত 17 বছরই দিয়েছি। আজকের যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা একজন যোদ্ধার ন্যায় কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8-9 সেশনে ভর্তি হওয়ার পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দেশের মানুষের জন্য কাজ করার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে। আমার বিশ্বাস আমি আমার দলের প্রধান, আমার দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জানেন যে তার দীর্ঘদিনের আপসহীন যে মনোভাব রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যেই অমর জীবন, তার সততা নিয়ে তার ঘোরতর প্রতিপক্ষেরও কোনো প্রশ্ন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন থেকে আমাদের যেমন জাতীয়তাবাদী আমরা যারা তরুণ নেতা রয়েছি তাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের আন্দোলনের আপসহীনতার সংগ্রামের যে ইতিহাস রয়েছে, এবং আমরা যাকে ঘিরে আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখছি। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে যিনি আগামীর বাংলাদেশের, এই দেশের মানুষের ভোটে প্রধানমন্ত্রী হবেন বলেই আমাদের বিশ্বাস, সেই দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ নিয়ে যে ভাবনা, বাংলাদেশকে নিয়ে তার যে চিন্তা, এবং তার একটা কথার মাধ্যমে সেই কথাটা প্রকাশ পায়, সেটা হলো তারেক রহমান সাহেব সর্বশেষ বিবিসির সাক্ষাৎ করে বলেছেন তার কাছে সবার আগে বাংলাদেশ। আমরা এই সবার আগে বাংলাদেশকে ধারণ করার জন্য যা যা করণীয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে করতে কখনো দ্বিধাবোধ করব না, এবং জীবনের শেষ বিন্দু দিয়ে সবার আগে বাংলাদেশকে আমরা ধারণ করব। জি, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন। আপনার কথার সাথে সুরে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, আমরাও চাই যে আমরা সবার আগে আমাদের বাংলাদেশটাকেই প্রাধান্য দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পডকাস্টে উপস্থিত হওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, আজকে আমরা একজন তরুণ নেতার বক্তব্য শুনলাম এবং খুব চমৎকার এবং চমকপ্রদ তিনি কথা বলেছেন। বাংলাদেশ নিয়ে, দেশ নিয়ে, তার এলাকা নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন। দর্শক, এই পর্বে তিনি যে আলোচনা করলেন, এই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।